রিসার্চ প্রপোজাল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনাকে প্রথমেই আমার চ্যানেলে স্বাগতম। আপনি যদি এমএস ক্যান্ডিডেট অথবা পিএইচডি ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনি যদি চিন্তা করে থাকেন যে আমাকে ফান্ডিং পেতে হবে, তাহলে সেক্ষেত্রে রিসার্চ প্রপোজাল মাইট বি আ গেম চেঞ্জার ফর ইউ। এটা আপনার জন্য অনেক বড় ভূমিকা পালন করতে পারে আপনার এক্সপেক্টেড ফান্ডিংটি পেতে, আপনার এক্সপেক্টেড প্রফেসরের সুপারভিশন পেতে। সো আই এম গোনা হেল্প ইউ। এই বিষয়ে আমি আপনাকে হেল্প করব। একটি রিসার্চ প্রপোজাল কি, কেন এবং কিভাবে লিখতে হবে, শেষ পর্যন্ত আপনি কিভাবে যাবেন, তার কমপ্লিট সলিউশন আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তার আগে ওয়েলকাম ব্লুবেরি ভিডিও, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি চেষ্টা করে থাকি হায়ার স্টাডিজ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করি আপনারা বিন্দু সামান্যতম হলেও আপনারা এখান থেকে উপকৃত হচ্ছেন এবং এটি আপনাদের ফিডব্যাকই আমি বুঝতে পারি। তার জন্য আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ওকে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং টাইম। রিসার্চ প্রপোজাল, এটা নিয়ে আমাদের মনে অনেক ধরনের কনফিউশন থাকে। লেট মি টেল ইউ ওয়ান থিং, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট চয়েস রয়েছে, রাইট? আপনার চয়েস আলাদা, আমার চয়েস আলাদা। ঠিক তেমনি প্রত্যেকটা প্রফেসরের নিজস্ব টেস্ট, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ধ্যান ধারণা রয়েছে। এই কারণে একটি ওয়েতে পৃথিবীর সমস্ত প্রফেসরকে হ্যাপি করা যাবে না। ইটস কোয়াইট ইম্পসিবল। আমি চেষ্টা করেছি এইখান থেকে বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করে পড়াশোনা করে কিছু বেসিক স্ট্যান্ডার্ড আইডিয়া ইউনিফাইড করার জন্য, যাতে আপনাদেরকে আমি এই বিষয়ে হেল্প করতে পারি। মনে রাখবেন, আপনিও চাইলে অনলাইন থেকে অনেক ধরনের স্কলারদের ব্লগ থেকে আপনি রিসার্চ প্রপোজাল সম্পর্কে অনেক ভালো ভালো আইডিয়া পেতে পারেন, কারণ অনেক বড় বড় স্কলার এই বিষয়ে অনেক ব্লগ লিখেছেন। আমি যেটা করেছি আপনার জন্য, আমি অনেকগুলো ব্লগ ঘেটে কিছু আইডিয়াকে একসাথে করে আপনার সামনে উপস্থাপন করছি। দ্যাটস হোয়াট আই ডু। আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল। দ্যাট মিনস আপনি যে বিষয়টা নিয়ে রিসার্চ করতে চান সেটা আপনি কিভাবে করবেন, কেন করবেন, এটার বেনিফিটটা কি, আপনার এটা করার ক্ষেত্রে প্রফেসরের ভূমিকাটা কি এবং তার কি বেনিফিট হবে, এবং সে আপনাকে এটা কেন ফান্ডিং করবে, এই যে প্রশ্নগুলোর উত্তর রয়েছে, এই প্রশ্নগুলোর সামগ্রিক একটা প্রকাশই হচ্ছে রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজালে যেটা হয় নর্মালি, সেটা হচ্ছে আপনি আপনার প্রফেসরকে কনভিন্স করার চেষ্টা করবেন যে এই টপিকের ওপর এই রিসার্চটা খুব জরুরি, এটা হলে আমাদের সমাজের উপকার হবে, এটা হলে আমাদের পৃথিবীর জন্য বেটারমেন্ট হবে এবং এর কারণে আমরা সমাজকে অনেক হেল্প করতে পারব। এই টাইপের কিছু বিষয় আপনি লিখে দিবেন। ওকে, এখন কথা হচ্ছে যেটা শুরু হবে কোথা থেকে। তার আগে আমি কিছু সচেতনতা বিষয় বলে নিই। আমরা অলরেডি জানি যে এটি তো লিখতে হবে, দ্যাট মিনস টাইপ করতে হবে। লেখার আসলে ওই সময়টা এখন নেই। এখন যেটা করতে হবে সেটি হচ্ছে, অনেকে যেটি করেন ফ্যান্সি ফন্ট ব্যবহার করে থাকেন, এক এক জায়গায় এক এক রকম ফন্টের সাইজ দিয়ে থাকেন, এক জায়গায় বোল্ড করেন, এক জায়গায় বড় করে ফেলেন। এই যে টাইপ কাজগুলো রয়েছে এগুলো টোটালি অ্যাভয়েড করতে হবে আপনাকে এটা টাইপ করার সময়। আপনার জাস্ট সিম্পল ফন্ট, যেটা আপনার মনে হবে হাইলাইটেড পয়েন্ট, সেটাকে বোল্ড করে দিতে পারেন, তবে লেখার সাইজ বড় করবেন না। পিছনে কোনো ওয়াটার গ্লো ব্যবহার করবেন না, কোনো ধরনের কোনো মার্জিন ব্যবহার করবেন না, যাতে মার্জিনের বারগুলো না আসে। এই টোটালি জিনিসগুলো অ্যাভয়েড করবেন এবং অবশ্যই যখন প্রফেসরকে সেন্ড করবেন তখন যেন সেটা পিডিএফ ফরম্যাটে থাকে, কারণ ওয়ার্ড ফরম্যাটে যদি থাকে তাহলে সেটা বিভিন্ন সময় বিদঘুটের রূপ ধারণ করে, অলরেডি আপনারা জানেন। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা লিখবেন। আর মনে রাখবেন, প্রপোজাল লেটার লেখার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ফিউচার টেন্স ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এটা আপনি করবেন, করার পরে একটা ফলাফল দাঁড়াবে। এটাতে কি হবে, কনক্রিট কোনো কথা আপনি এখনই মন্তব্য করতে পারছেন না, তবে কি নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আপনি কনক্রিট মন্তব্য দিতে পারেন। আমি জানি আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, কারণ আপনার টপিক সমাধান করতে হলে একটু লম্বা করতে হবে, তার জন্য আমি খুবই সরি। তবে আমি এটুকু আপনাকে প্রমিস করতে পারি, আপনি যদি আমার সাথে থাকেন তাহলে রিসার্চ প্রপোজাল নিয়ে আপনার আর কোনো টেনশন থাকবে না। তো অলরেডি যেহেতু আপনি জানেন রিসার্চ প্রপোজাল কি এবং কেন লিখতে হবে সেটা অলরেডি আপনার বোঝা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মেইন জায়গা, সেটা হচ্ছে কিভাবে লিখতে হবে। এটা লেখার সময় কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে, কিছু পার্ট সিকোয়েন্স আপনাকে মেনটেন করতে হবে। তার আগে সবার প্রথম আপনার যে জিনিসটা মাথায় নিতে হবে সেটি হচ্ছে টাইটেল। আপনি যে রিসার্চটি করতে যাচ্ছেন এটি টাইটেলটি এমন যেন না হয় যে আপনি একটি প্যারাগ্রাফ লিখে ফেলেছেন 7-8 লাইনের, এত বড় টাইটেলও দেওয়া যাবে না। আবার 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ডের একটি সংক্ষিপ্ত টাইটেল দিয়ে দিয়েছেন, এটাও দেওয়া যাবে না। টাইটেলটা অনেকটা হচ্ছে একটি রিপোর্টের শিরোনামের মতো, কারণ শিরোনাম পড়লে আমরা বুঝতে পারি যে পুরো রিপোর্টের ভিতরে কি থাকতে পারে। ঠিক তেমনি আপনার টাইটেল সেলফ এক্সপ্লেনিং হতে হবে।
টাইটেল যেন পুরো রিসার্চ সম্পর্কে একটা ওভারভিউ দিয়ে দেয়। এইভাবে আপনার টাইটেলটা দিতে হবে। ওকে, টাইটেলের পরে আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি? আপনি আপনার এই রিসার্চটা কেন করতে চাচ্ছেন, এটার প্রেক্ষাপট কি, পটভূমি কি, এবং কোন পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি এই রিসার্চটা করতে যাচ্ছেন সেই জিনিসটাকে সুন্দরভাবে খুবই নাইস এবং পলাইট ওয়েতে এটাকে উপস্থাপন করতে হবে। ওকে, এরপরে ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রবলেম অফ প্রিভিয়াস এক্সপেরিমেন্টস অন দিস স্পেসিফিক টপিক। এই স্পেসিফিক টপিকের ক্ষেত্রে আসলে এটাকে প্রবলেম বলা যাচ্ছে না, এটা হচ্ছে ল্যাকিংস। ল্যাকিংসটা কীভাবে? ধরুন একটা রিসার্চ করা হয়েছে, এটা হিউম্যান রিসার্চ ধরতে পারেন, যে হিউম্যান রিসার্চ করা হবে। তো সেক্ষেত্রে আগে একটা রিসার্চ করা হয়েছে যেটাতে 40 থেকে আপ পিপলদের যত আছে, যত ধরেন 80, 85, 86 যত মানে সর্বোচ্চ যত পর্যন্ত মানুষ জীবিত আছে সবাইকে নিয়ে এই রিসার্চটা করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে 40 নিচে তো করা হয়নি, 0 থেকে 39 এই যে ক্রাইটেরিয়াটা বাদ রয়ে গিয়েছে। দ্যাট মিনস ওই রিসার্চ যেটা করা হয়েছে যে 40 আপে, ওটা কি ইনকমপ্লিট ইনফরমেশন। তো আপনি এই জায়গাটাতে কাজ করবেন যে হ্যাঁ ওইটা 40 থেকে করা হয়েছে, আমি 0 থেকে 39 যাদের তাদেরকে নিয়ে কাজ করবো এবং এই কাজটা আমার করা দরকার। ওকে, এই যে জায়গাটা, এই ইনকম্পিটেন্সির কারণে আমি রিসার্চটা করতে যাচ্ছি, এরকম প্রবলেম অফ প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেস বা প্রিভিয়াস এক্সপেরিমেন্টস সেই জায়গাগুলো নিয়ে আপনাকে এখানে উপস্থাপন করতে হবে যে আসলে আপনি কেন এই রিসার্চটা করতে চাচ্ছেন। ওকে, এরপরে হচ্ছে আপনার অবজেক্টিভ। অবজেক্টিভ কি? অবজেক্টিভটা হচ্ছে আপনি প্রথমে আবার খেয়াল রাখবেন, ফার্স্ট হচ্ছে আমি যেটা বলেছি সেটা হচ্ছে আপনার টাইটেল, তারপরে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে আপনার প্রবলেম অফ প্রিভিয়াস এক্সপেরিমেন্টস, তারপরে হচ্ছে অবজেক্টিভ। এখন অবজেক্টিভটা খুবই ভাইটাল রোল এখানে প্লে করবে। বেটার হবে আপনি এটা যদি বোল্ড করে দেন। অবজেক্টিভটা কি? আপনি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কি সমাধান খুঁজে পেতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি পাবেনই সেটার কিন্তু গ্যারান্টি এখানে দেওয়া যাবে না, তবে আপনি এটা কনক্রিটলি বলতে পারেন যে আমি এই জিনিসটা আমার এই এক্সপেরিমেন্ট থেকে এই আউটকামটা আমি চাচ্ছি, যেটা আমাদের সোসাইটির জন্য ভ্যালুয়েবল হবে, আমাদের সোসাইটির জন্য এটা হেল্পিং হিসেবে কাজ করবে ইন ফিউচার, এবং আমি আমার পরবর্তী জেনারেশনের জন্য এই জিনিসটা রেখে যেতে চাচ্ছি। ওকে, এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার লিটারেচার রিভিউ। প্রাইমারি লিটারেচার রিভিউ যেটা দিতে হবে সেটা হচ্ছে যে এই টপিকের আশেপাশে আজ পর্যন্ত যত রিসার্চ হয়েছে তার ফলাফল কি, সেটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, যত কিছু আছে সব কিছু আপনি এখানে প্রকাশ করবেন। এটা আপনাকে প্রকাশ করতে হবে। তো এখানে বিভিন্ন রেফারেন্স থেকে আপনার বিভিন্ন তথ্য টানতে হবে, যেন আপনার মোটামুটি আপনার সম্পর্কে রিসার্চার বা আপনার যে প্রফেসর হবেন, আপনার এক্সপেক্টেড যে প্রফেসর হবেন সে যেন মোটামুটি একটা এই ধারণা নেয় যে আপনি এই বিষয় সম্পর্কে যথেষ্ট পরিমাণ লেখাপড়া করেছেন। ওকে, আচ্ছা করলেন। তো লিটারেচার রিভিউ দেওয়ার পরে আপনার হচ্ছে মেথোডোলজি অফ ইয়োর রিসার্চ, এটা আপনাকে দিতে হবে। এবং খুবই এটা লেখার সময় সবচাইতে বড় মুখ্য যে জায়গাটা এখানে রয়েছে, আমরা লেখার ভাষার সময় এটা মাথায় রাখবেন যে আপনি এক্স্যাক্টলি এই প্রফেসরের কাছেই কেন এই রিসার্চটা করতে চাচ্ছেন সেটা আপনি এখানে খুব জোরালোভাবে উপস্থাপন করবেন যে স্যার আমি আপনার কাছে করতে যাচ্ছি, অথবা প্রফেসর আমি তোমার কাছে এই রিসার্চটা করতে যাচ্ছি, তার কারণ হচ্ছে এইগুলা, তোমার এই ল্যাবে এই জিনিসগুলো রয়েছে, আমার রিসার্চের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই বেশি উপকারী, এবং তোমার আগের যে সাইটেশনগুলো রয়েছে সেখানে দেখেছি তোমার এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, এবং আমার কাছে মনে হয় এই টপিকে তোমার চাইতে ভালো হেল্প আমাকে অন্য কেউ করতে পারবে না। দ্যাট মিন্স তাকে অনলি ওয়ান পজিশনে দাঁড় করিয়ে দিতে হবে, যাতে তার মাথায় জিনিসটা কাজ করে যে এই টপিকের জন্য আমি হচ্ছে বেস্ট সুইটেবল অপশন। অন্য কারো কাছে গেলে হয়তো তার সাথে তার রিসার্চ ইন্টারেস্ট মিলছে না। মাথায় রাখবেন আপনি ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে অনেক জরুরি একটা ভূমিকা, সেটা হচ্ছে যে আপনার রিসার্চ ইন্টারেস্ট এবং আপনার প্রফেসরের রিসার্চ ইন্টারেস্ট দুইটা একই বিন্দুতে অ্যালাইন করে কিনা। যদি এটা না হয় তাহলে আপনার ফান্ডিং পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই বিষয়টাই আপনি মাথায় ধরে নেন। ওকে, তো রিসার্চ মেথোডোলজিতে কি থাকবে, আপনি কিভাবে রিসার্চ করবেন, রিসার্চ করার জন্য আপনার ম্যাটেরিয়ালস কী লাগবে, রিসার্চের জন্য কি ধরনের ট্যাকটিক্স আপনি অবলম্বন করবেন, রিসার্চের জন্য কি পরিমাণ টাইম লাগবে এবং টাইমের সঠিক কলোকেশনটা কি হবে, এবং এটার জন্য আপনার কোন ধরনের ট্যাকটিক্স অবলম্বন করে কি পরিমাণ জনবল লাগবে, এভরিথিং ইন স্কেজুয়াল ম্যানার আপনাকে এখানে লিখে দিতে হবে। লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স খুবই জরুরি।
রেফারেন্সের বিভিন্ন রকম ওয়ে রয়েছে, বিভিন্ন রকমভাবে রেফারেন্স দেওয়া যায়, সেটা নিয়ে আমি অন্য আরেকদিন ভিডিওতে আলোচনা করব। তবে মাথায় রাখবেন, রেফারেন্স যদি আপনি সঠিকভাবে না দেন, দ্যাট মিনস ইউ আর একাডেমিক থিফ। আপনি কারণ এই বিষয়ে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যদি আপনি সঠিক ক্রেডিট না দেন, দ্যাট মিনস আপনি চুরি করেছেন তাদের কাছ থেকে। সো ডোন্ট ডু দ্যাট। এমনিতেই আমাদেরকে নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা মানুষ বেশি করে, ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে বলেছি। সো দয়া করে এই বিষয়ে সচেতন হবেন এবং চেষ্টা করবেন যাতে আপনি সঠিকভাবে রেফারেন্সগুলো ব্যবহার করেন। তো আপনারা যারা রেফারেন্স কীভাবে দিতে হয় আইডিয়া নিতে চান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়ে হেল্প করার জন্য। যা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালে চলে যায়। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে রেফারেন্স দিবেন। রেফারেন্স দেওয়ার পর যে কাজটি সবচেয়ে জরুরি সেটা হচ্ছে প্রুফ রিডিং। আপনি যা লিখেছেন সম্পূর্ণটা খুবই ভালোভাবে আপনি এবং আপনার সেকেন্ড বা থার্ড একজন পার্সন যে এই বিষয়ে এক্সপার্ট অথবা এই বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখে তাকে দিয়ে প্রুফ রিডিং করাবেন। মাথায় রাখবেন, আপনি যত ভালোই ইংরেজি পারেন না কেন, নিজের অনেক ভুল অনেক সময় দেখা যায় না। সো চেষ্টা করবেন একজন এক্সপার্টের কাছ থেকে প্রুফ রিডিং নিয়ে নেওয়ার জন্য। ওকে, প্রুফ রিডিং করানোর পর তারপরে হচ্ছে আপনি এটা পাঠিয়ে দিতে পারেন। এখন আমাদের কিছু কমন মিস্টেকের কথা বলি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের ভিতরে এরকম একটা ধারণা রয়েছে যে একটা রিসার্চ প্রপোজাল কোনো রকম লিখলাম, সমস্ত প্রফেসরদেরকে এটাই পাঠানো শুরু করব। এটা টোটালি একটা রং কনসেপশন। আপনার রিসার্চ প্রপোজালের ভিতরে আপনি যদি আপনার প্রফেসরের নামকে সরাসরি মেনশন করতে পারেন, তার সাইটেশন যেগুলো রয়েছে সেগুলোকে সরাসরি যদি মেনশন করতে পারেন, তার রিসার্চ পাবলিকেশনকে যদি সরাসরি মেনশন করতে পারেন, অনেক চান্সেস বেড়ে যায় যে সে আপনাকে তার রিসার্চের পজিশনে নিয়ে নিবে। প্লিজ ট্রাস্ট মি, আই হ্যাভ সাকসেস অন দিস ওয়ে। আমি কোনো দালালের হেল্প নিইনি, আমি কোনো ধরনের কোনো প্রফেশনাল হেল্প ছাড়া নিজে নিজে আমার ফান্ডিং ম্যানেজ করেছি, যেই জায়গা থেকেই আমি আপনাদেরকে চেষ্টা করছি অল্প অল্প করে হেল্প করার জন্য। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্লিজ দয়া করে কাস্টমাইজ রিসার্চ প্রপোজাল পাঠাবেন। যে ল্যাবে পাঠাচ্ছেন সেই ল্যাবের নাম, সে ল্যাবে কিভাবে কাজ হয়, সে ল্যাবের গত 5 বছরের রিসার্চ পেপারগুলো কী ছিল, এগুলো যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, আপনার রিসার্চ প্রপোজালে ইনক্লুড করতে পারেন এবং রেফারেন্স দেওয়ার সময় ওই জায়গাগুলোকে ইন্ডিকেট করতে পারেন, তাহলে আপনার রিসার্চ প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার এবং আলটিমেটলি আপনার ফান্ডিং পজিশন পাওয়ার, রিসার্চ পজিশন পাওয়ার চান্সেস অনেক অনেক এবং অনেক বেড়ে যাবে। যাই হোক, এতক্ষণ আমার সাথে ছিলেন, বিরক্তিকর আলোচনা মনোযোগ দিয়ে শুনেছেন। হ্যাঁ, আমি বিরক্তিকরই বলছি, কারণ হচ্ছে আমরা কি বলে নর্মালি টেলিভিশনে নাটক দেখি, ইউটিউবে নাটক দেখি, সরি মাই ব্যাড, নট টেলিভিশন, নাটক দেখি, গান শুনি, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা আসছেন যে রিসার্চ প্রপোজাল কি সেটা জানার জন্য। তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এইভাবেই আপনারা যদি আমাকে সাপোর্ট দিয়ে যান তাহলে আমি চেষ্টা করব আরও অনেক বিষয় নিয়ে, কারণ হায়ার স্টাডিজের অনেক টপিক রয়েছে খুঁটিনাটি, এগুলোতে যদি একজন স্টুডেন্টকে হেল্প করা যায় তাহলে হয়তো সে একটা ভালো স্কলারশিপ আমাদের দেশের জন্য নিয়ে আসতে পারে। আমার হেল্প করার এটাই উদ্দেশ্য। এবং আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনার কাছে যদি মনে হয় যে ইনফরমেশনগুলো ভ্যালুয়েবল ছিল, তাহলে প্লিজ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস, বিকজ আই নো ইয়োর ফ্রেন্ড নিড দিস ইনফরমেশন। আপনার ফ্রেন্ডের এই ইনফরমেশনগুলো দরকার, প্লিজ হেল্প হিম। আপনার ফ্রেন্ডদেরকে হেল্প করুন, তারা যাতে ভালোভাবে একটি রিসার্চ প্রপোজাল লিখে ভালো একটি স্কলারশিপ অ্যাচিভ করতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।